শ্রেণীর বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। এনে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। আমরা যুক্ত হচ্ছি। ইলিয়াস, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ইলিয়াস, স্থানীয়রা কি বলছেন এই সিদ্ধান্ত নিয়ে এবং সবশেষ চিত্র আপনি আসলে কি দেখছেন আমাদের জানাবেন। 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান এবং কিন্ডারগার্টেনের শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন। অর্থাৎ 2009 থেকে 19 সাল পর্যন্ত তারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করলেও 2025 সালে গত জুলাই মাসে এসে কিন্তু একটি পরিপত্র জারি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এবং সেই পরিপত্রে কিন্তু বলা হয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং কিন্ডারগার্টেনের যে শিক্ষার্থী রয়েছে পঞ্চম শ্রেণীর তারা কিন্তু বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সেই বিষয়টি পরিপত্র জারি করে নির্দেশনা দেওয়ার পরে আমরা দেখেছি ময়মনসিংহ সহ সারা বাংলাদেশে কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠেছে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা। তারা বলছেন যে এই সিদ্ধান্তের কারণে কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার মান সেটি কিন্তু ক্ষুণ্ণ হবে এবং তাদেরকে কিন্তু মর্যাদার দিক থেকে কিছুটা ছোট করা হয়েছে, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং আমরা দেখেছি তারা কিন্তু মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল সহ কিন্তু তারা আন্দোলন করছেন এবং জেলা প্রশাসকের মাধ্যমে কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর কিন্তু তারা স্মারকলিপি প্রদান করেছেন এবং এই সিদ্ধান্ত পরিহার করার দাবি কিন্তু তারা জানিয়েছেন। আমরা এখন রয়েছি ময়মনসিংহ নগরীর নুহাস স্কুলে রয়েছি। এখানকার একজন শিক্ষকের সঙ্গে একটু যুক্ত হব। এই যে পরিপত্র জারি করা হয়েছে 17 জুলাই, সেই পরিপত্রে বলা হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অর্থাৎ কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এই বিষয়টি আসলে সরকার যেভাবে নিয়েছে সেটা এখন বলতে হবে এক ধরনের বৈষম্যতায় তৈরি করা হয়েছে। কারণ আমরা চাই, আমাদের সরকারের কাছে আবেদন, আমাদের দাবি, আমাদের কিন্ডারগার্টেন লেভেলের বাচ্চাগুলো যেন প্রাথমিক লেভেলের 5-এর যে ভিত্তিটা সমাপনী সেটা যেন তারা অংশগ্রহণ করতে পারে। তাহলে তাদের মেধার ভিত্তিতে যাচাই করে তাদের যোগ্যতাটুকু তারা বুঝতে পারবে তারা কতটুকু আছে। এবং আমাদের অভিভাবক যারা আছে তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের বাচ্চাদের পিছনে। এটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমাদের বাচ্চাদের অনেক ক্ষতির সম্মুখীন হবে বলে আমি মনে করি। তো সরকারের কাছে আমার এইটুকুই আবেদন যেন এটা আবার চালু করা হয়। এই শিক্ষিকা বলছিলেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন না করে এই যে সিদ্ধান্ত সেটি কিন্তু কোনোভাবেই ঠিক হয়নি এবং সেই সিদ্ধান্ত পরিহার করার দাবি কিন্তু জানিয়েছেন। আমরা যদি একজন শিক্ষার্থীর সঙ্গে যুক্ত হতে চাই, জানতে চাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়ছে অর্থাৎ পঞ্চম শ্রেণীতে তারা কিন্তু বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ সেই বিষয়টিকে তুমি কিভাবে দেখছো? এতে করে তোমাদের পড়াশোনার মনোযোগ কমবে কিনা বলে মনে করো? আমরা কিন্ডারগার্টেনে পড়ি, আমরা বৃত্তি দিতে চাই। সরকার আমাদেরকে একটি বৃত্তি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিচ্ছে। আরও এতে বলা যাচ্ছে যে শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা না দিলে তাদের মেধা বিকাশ ঘটতেও না পারে। এই শিক্ষার্থী বলছিল যে সরকার যেন তাদেরকে বৃত্তি পরীক্ষা দেওয়ার সুযোগ সেটি যেন করে দেয়, সেই বিষয়টি কিন্তু সে বলছিল। অর্থাৎ আমরা এই বিষয়টি নিয়ে যারা শিক্ষা নিয়ে কাজ করেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে এই সিদ্ধান্তটি কোনোভাবেই যুক্তিযুক্ত হয়নি। অর্থাৎ বৈষম্য বিরোধী বাংলাদেশে এই দুটি সেক্টরে অর্থাৎ শিক্ষার একই সেক্টরে দুইটি বৈষম্য থাকবে সেটি কোনোভাবে কিন্তু মেনে নেওয়া যায় না। আমরা যদি একজন অভিভাবকের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই, বলা হচ্ছে যে পঞ্চম শ্রেণীর বেসরকারি প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আসলে ওই বিষয়টাকে আমরা খুব কষ্টভাবে নিচ্ছি, কারণ আমাদের বাচ্চাদেরকে কিন্ডারগার্টেনে পরিবেশটা ভালো, তাই আমরা ওখানে পাঠাই। এখানে প্রতিযোগিতা আছে, তাই আমরা বাচ্চাদেরকে কিন্ডারগার্টেনে পাঠাই। এখন সরকার যদি এই বৈষম্য রাখে তাহলে আমরা কিভাবে পড়াবো? আমরা তো জানি যে বৈষম্য দূর হয়েছে, তাই সরকারের কাছে আবেদন যেমন প্রত্যেককে সমান সুযোগ করে দেওয়া হয়, যেমন কিন্ডারগার্টেনের বাচ্চারাও বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারে। এই জন্য আমাদের খুব আগ্রহ যেন আমাদের বাচ্চাদেরকে বৃত্তি পরীক্ষার প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে পারি, এই বলে আমি বক্তব্য শেষ করলাম। এই সুযোগটা সরকারের কাছে আমাদের বিনীত আবেদন।
এই অভিভাবক বলছিলেন যে বৈষম্যহীন বাংলাদেশে যেন কোনোভাবেই বৈষম্য না থাকে এবং বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী যারা আছেন তারা যেন সরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সঙ্গে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেই বিষয়টি কিন্তু বলছিলেন। আমরা দেখেছি যে মাঝে মধ্যেই বলা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার মান উন্নয়ন হয়নি এখনো পর্যন্ত এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকরা আগ্রহ নিয়ে কিন্তু তাদের বাচ্চাদের সেখানে ভর্তি করান এবং সেখানে কিন্তু পড়াশোনার মান অনেক ভালো এবং এই বৃত্তি পরীক্ষা যদি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ না করতে পারে তাহলে বেসরকারি প্রতিষ্ঠানের যে শিক্ষার মান সেটি কিন্তু আরও কমে যাবে সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ সারা বাংলাদেশে ৭০ লাখ শিক্ষার্থী রয়েছে বেসরকারি প্রতিষ্ঠানে তারা পড়াশোনা করেন এবং ৬ লাখ শিক্ষক কিন্তু এই বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছেন এবং প্রত্যেকের দাবি হচ্ছে সরকারের যে সিদ্ধান্ত অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটি দ্রুত বাতিল করে বেসরকারি প্রতিষ্ঠানের যে শিক্ষার্থী রয়েছেন তাদেরকে যেন পুনরায় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয় সেই বিষয়টি কিন্তু বলছিলেন। আমরা দেখেছি শুধু ময়মনসিংহ বিভাগীয় শিক্ষা সংস্কৃতির নগরী ময়মনসিংহে নয়, ময়মনসিংহের প্রত্যেকটি উপজেলায় কিন্তু এই গত 17 জুলাই পরিপত্র জারির পর কিন্তু অভিভাবক শিক্ষক শিক্ষার্থী তারা কিন্তু আন্দোলনে নামেন এবং তারা বলছেন যে এই বৈষম্যহীন বাংলাদেশে যেন বৈষম্য না হয় সেই বিষয়টি কিন্তু তারা বারবার বলছিলেন এবং আমরা দেখেছি তারা কিন্তু প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের কাছে কিন্তু তারা তাদের যে স্মারকলিপি সেটি কিন্তু প্রদান করেছেন এবং সেই স্মারকলিপিতে তারা উল্লেখ করেছেন যে বৈষম্যহীন বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে যেন বৈষম্য না থাকে এবং যারা মেধাবী রয়েছেন তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবং তাদের যে মেধা মনন সেটিকে কিন্তু প্রয়োগ করার লক্ষ্যে এই যে বৈষম্য সেই বৈষম্য কিন্তু সরকার দূর করবে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে যেন বৃত্তি পরীক্ষায় সুযোগ করে দেওয়া হয় সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। অ্যালস্টনের ট্র্যাজেডিতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রোগীর বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, দগ্ধদের শারীরিক অবস্থানে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে যদি জানান। অতসী, আপনাকে ধন্যবাদ। আমরা বার্ন ইনস্টিটিউটে সকাল থেকে আছি, সেখানে যেটি এখন পর্যন্ত যে 33 জন রোগী ভর্তি রয়েছে তাদের মধ্যে 5 জনের কিন্তু ছুটি দেবার কথা রয়েছে, যদিও তাদের মানসিক স্বাস্থ্য কতটুকু উন্নতি হলো সেটার উপর নির্ভর করে তাদেরকে এইখান থেকে ছুটি দেওয়া হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এখানকার চিকিৎসকরা যেটি বলছেন যে যারা শারীরিকভাবে সুস্থ হয়েছেন অর্থাৎ তাদের যে পুড়ে যাওয়ার ক্ষত সেটি অনেকটা পূর্ণ হয়েছে, কিন্তু অনেকেই আসলে মানসিকভাবে অনেকটা বিধ্বস্ত, ফলে তাদেরকে নিয়মিত চেক আপ করানো হচ্ছে। বিশেষ করে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট যেটি, সেই মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসক যারা রয়েছেন সাইকোলজিস্ট তারাই কিন্তু এখানে আসছেন নিয়মিত এবং প্রত্যেকটি রোগীর সাথে কথা বলছেন আলাদা আলাদাভাবে, তবে তাদের যেসব সমস্যা সেগুলো কিভাবে রিকভার করা যায় সে ব্যাপারে তারা কিন্তু চেষ্টা করছেন। একই সাথে যে 3 জন রোগী আইসিইউতে ছিলেন তারাও কিন্তু অপরিবর্তিত রয়েছে এবং তাদের স্বাস্থ্যের উন্নতি কিংবা অবনতি কোনোটি এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না এবং যদিও তাদেরকে নিবিড় পরিচর্যার মধ্যে রাখা হয়েছে, তাদের প্রত্যেকটি বিষয় কিন্তু নিখুঁতভাবে পরিকল্পনা করছেন এবং একই সাথে আপনারা জানেন যে বাংলাদেশে 3টি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা এসেছিলেন, বিশেষ করে সিঙ্গাপুর, চীন এবং ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক তারা এসেছিলেন এবং প্রত্যেকটি রোগীকে তারা অবজারভেশনে রেখেছিলেন এবং এখান থেকে তারা কিন্তু একটি বিশেষ গাইডলাইন দিয়ে গিয়েছেন বাংলাদেশের চিকিৎসকদেরকে। একই সাথে বাংলাদেশের যে চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করেছেন সেটিও তারা প্রশংসা করেছেন এবং বাংলাদেশের চিকিৎসা পদ্ধতি মোটামুটি তাদের চিকিৎসা পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ এমনটাই কিন্তু সেই চিকিৎসকরা বলছেন। অর্থাৎ এখানে যে যাতে কোনো ধরনের ঘাটতি তৈরি নয় সে ব্যাপারে কিন্তু বাংলাদেশে 4 দেশের চিকিৎসকদেরকে নিয়ে আসা হয়েছিল, তারাও কিন্তু সেই পরামর্শটি দিয়েছেন। একই সাথে আরও যে 11 জন চিকিৎসাধীন রয়েছেন সিএমএইচ হাসপাতালে সেখানেও কিন্তু মোটামুটি একই অবস্থা, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত ছেড়ে দেবার মতো কোনো পরিস্থিতি হয়নি, তাদেরকে আইসিইউতে এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে, তাদেরকে সার্বক্ষণিক তত্ত্বাবধান করা হচ্ছে যাতে কোনো ধরনের ঝুঁকি তৈরি না হয়। আমরা জানি যে মাইলস্টোনের যে ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু আগুনের পরিমাণটা অনেক বেশি ছিল এবং যেহেতু দাহ্য পদার্থ ছিল, বিমানের তেল ছিল এবং সেই ফুয়েলগুলো কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং
বিস্ফোরণের কারণে কিন্তু মানুষের আঘাতটা কিন্তু বেশি হয়েছে। অর্থাৎ আমরা অন্যান্য আগুনের যেটি দেখি যে শরীরের উপরের অংশ পুড়ে গেলেও কিন্তু এখানে শরীরের ভিতরের অংশ পুড়ে গিয়েছে। অর্থাৎ যে ক্ষতের পরিমাণ সেটি কিন্তু অনেক বেশি ছিল, ফলে তাদের রিকভার কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে এবং তাদের ইনফেকশনের যে পরিমাণ সেটাও কিন্তু বেড়ে যাচ্ছে, ফলে তাদেরকে কিন্তু দীর্ঘ সময় ধরে চিকিৎসা করাতে হচ্ছে। একই সাথে যারা সেই সময়টাতে ছিলেন, এই যে বিকট শব্দ এবং সেখানে হঠাৎ করে এরকম ঘটনা ঘটে যাওয়ার ফলেই কিন্তু মানুষের মানসিক অবস্থা কিন্তু অনেকটা বেশি পরিবর্তন হয়েছে এবং তাদের কিন্তু নিয়মিত পরিচর্যা দরকার হচ্ছে এবং নিয়মিত কাউন্সিলিং এর প্রয়োজন হচ্ছে। ফলে তাদেরকে এখান থেকে ছুটি দিলেও আসলে দীর্ঘমেয়াদে চিকিৎসকের অধীনে থাকতে হবে এমনটাই কিন্তু বলছেন। ফলে এখন যাদেরকে ছুটি দেওয়ার মতো পরিস্থিতি হয়েছে তাদেরকে আসলে সার্বিক পর্যবেক্ষণ করে আসলে ছুটি দেওয়া হতে পারে বলে এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। অতসী। হাসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাইলস্টোনে দগ্ধদের চিকিৎসার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ আগস্টের সমাবেশ সহ সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করছে ছাত্রদল। সরাসরি চলে যাচ্ছি সেখানে। দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বিরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আমরা মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করি। এই পূর্ব ঘোষিত ধারাবাহিক কর্মসূচিগুলোর মাঝে গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি ছিল ৩ আগস্টে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ। জুন মাসেই ঘোষিত এই কর্মসূচিটি পালনের জন্য আমরা ২২ জুন ২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর বরাবর লিখিত আবেদন করি। উক্ত আবেদনের প্রেক্ষিতে গত ২৬ জুন ২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে আমাদেরকে ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশের অনুমতি প্রদান করা হয়। তবে আমাদের কর্মসূচি ঘোষণার কয়েকদিনের মাঝে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও একই দিনে একই স্থানে সমাবেশ করার কথা আমরা প্রথমে গণমাধ্যম মারফত অবগত হই। পরবর্তীতে এনসিপি নেতৃবৃন্দ ব্যক্তিগতভাবে বারবার আমাদের সাথে এই বিষয়ে যোগাযোগ করে সমাবেশের স্থান পরিবর্তনের অনুরোধ জানান। এই বিষয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথেও তারা যোগাযোগ করেন। এ ধরনের একটি কর্মসূচি ঘোষণার পর সকল প্রস্তুতি সম্পন্ন করার পর কর্মসূচিটি ভিন্ন কোন স্থানে সরিয়ে নেওয়া খুবই বিব্রতকর ও কষ্টসাধ্য একটি কাজ। কর্মদিবসে আমাদের কর্মসূচির কারণে যে কোনো জনভোগান্তি তৈরি না হয়, সমাবেশটি শহীদ মিনারে করতে চাওয়ার এটিও ছিল একটি অন্যতম প্রধান কারণ। তাছাড়া আমরা যেহেতু কর্মসূচিটি প্রথমে ঘোষণা করি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও লাভ করি, তাই উক্ত স্থানে সমাবেশ করার আমরা একমাত্র বৈধ দাবিদার। তারপরও একটি উদার গণতান্ত্রিক সহাবস্থানে বিশ্বাসী পরম সহিষ্ণু গ্রহণযোগ্য সকল মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল সংগঠন হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের ৩ আগস্টের সমাবেশটি সেদিন শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিদ্ধান্ত গ্রহণ করেছে। একান্তই উদারনৈতিক রাজনৈতিক অবস্থানের প্রতিফলন হিসাবে এই স্থান পরিবর্তনের কারণে রাজধানীর ব্যস্ত সড়কে যদি কোনরূপ ভোগান্তি তৈরি হয়, এই অনিচ্ছাকৃত সমস্যার জন্য আমরা নগরবাসীর নিকট অগ্রিম দুঃখ প্রকাশ করছি। আশা করছি তারা এই দিনটি তাৎপর্য ও আমাদের স্থান পরিবর্তনের উদারতাকে অবশ্যই তাদের বিবেচনায় রাখবেন। প্রিয় ভাই ও দর্শক, আসলে পল্টনের ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ এবং সমসাময়িক সকল বিষয় নিয়ে ব্রিফ করছিলেন ছাত্রদল। আমরা সেখানে ছিলাম। আবু সাইদ হত্যা মামলা নিয়ে জানাতে ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাবরিনা, ট্রাইব্যুনালের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন।
আজকে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের যে সাবেক নেতা মোবারক হোসেন তার কিন্তু মৃত্যুদণ্ডের যে রায় ছিল সেটি কিন্তু বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ, অর্থাৎ ট্রাইব্যুনালের রায়ও বাতিল করে দেওয়া হয়েছে। এবং এই রায়ে যে মোবারক হোসেনের যে রায়ের মধ্যে ছিল সেটি হচ্ছে সে ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু রাজাকার বাহিনীর সদস্য ছিলেন এবং সেখানে তার বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে এবং একটিতে মৃত্যুদণ্ডাদেশ এবং একটিতে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু রায় দেওয়া হয়েছিল। এবং এটির এখানে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধেই তিনি পরে এই শুনানি চলতে থাকে এবং এই শুনানি 8 জুলাই থেকে শুরু হয় এবং আজকে কিন্তু আপিল বিভাগ আসলে এই মৃত্যুদণ্ডাদেশ তার বিরুদ্ধে যেটি কিন্তু বাতিল করে দিয়েছেন, ট্রাইব্যুনালের রায়ও বাতিল করে দিয়েছে। একটু যদি বলতে চাই যে 2014 সালের 24শে নভেম্বর সাবেক এই আওয়ামী লীগ যে নেতা যে মোবারক হোসেন তার মৃত্যুদণ্ডাদেশ দেয় বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বেঞ্চ। তো এখন যেহেতু খালাস দিয়ে দিয়েছেন এবং পরবর্তীতে আমরা এই আইনজীবীদের সাথে কথা বলি এবং তারা যেটি জানিয়েছেন যে তার এই মোবারক হোসেনের পক্ষে আইনজীবী যিনি ছিলেন তিনি এস এম শাহজাহান, তিনি এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন। তো এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে। অতসী, হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। চাঁপাইনবাবগঞ্জে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বাড়তি রোগীর চাপে হিমশিম খাচ্ছে হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থা। উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারাও। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারেক রহমান। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। তারেক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তারেক, ডেঙ্গু পরিস্থিতি এখন কতটা উদ্বেগজনক? হাসপাতালগুলোর প্রস্তুতি কেমন দেখছেন এবং স্থানীয়রা কি বলছেন এই পরিস্থিতি নিয়ে? অবশ্যই ডেঙ্গু রোগের ভয়াবহতা কিছুদিন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মধ্যে সীমাবদ্ধতা থাকলেও এখন কিন্তু 5 উপজেলায় ছড়িয়ে পড়েছে এবং প্রত্যন্ত গ্রামগঞ্জে কিন্তু ডেঙ্গু রোগী প্রতিদিন হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন। এক্ষেত্রে কিন্তু চিকিৎসকরা কিন্তু চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রায় আজকে 59 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা একটু কথা বলতে চাই চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু রোগীর বেড়ে যাওয়ার কারণটা কি বলে আপনি মনে করেন? এখানে ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ার মূল কারণ যেটা হচ্ছে খুবই অপরিচ্ছন্ন পরিবেশ। আমাদের চাঁপাইনবাবগঞ্জে যতগুলো ড্রেন আছে ড্রেনগুলো ঠিকমতো পরিষ্কার করা হচ্ছে না। এখন এই সময় পরিষ্কার করা জরুরি। দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে, প্রায় মাস ব্যাপী আমাদের চাঁপাইনবাবগঞ্জে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই সময় ডেঙ্গুর বেড়ে ওঠার কিন্তু মূল জায়গা হচ্ছে বৃষ্টি, পানি, পরিষ্কার পরিচ্ছন্ন পানি। এই জায়গাগুলো পরিষ্কার না করলে এটা হবে। আর আমাদের হাসপাতালে প্রচুর রুগী আসে প্রতিদিন ডেঙ্গু চিকিৎসা নিতে, কিন্তু আমাদের এখানে রুগীদের ভালোর জন্য বা রুগীদেরকে একটু আপ্যায়ন করার জন্য আমাদের ডাব বা অন্যান্য উপাদানগুলো নিয়ে যায় রুগীর কাছে। সেখানে ডাবের খোসা প্রচুর পরিমাণে আমাদের হাসপাতালের সামনে পড়ে আছে, যেখানে ডেঙ্গু বিস্তার লাভ করার একটা সুযোগ আছে। তো এটা কিন্তু জনগণকে সচেতন হতে হবে। শুধু কর্তৃপক্ষকে দায়ী করলে হবে না, জনগণ যদি সচেতন না হয় তাহলে কিন্তু এটা এতগুলা ম্যানেজ করা সম্ভব না। প্রচুর রুগী এখানে আছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের এখানে মশার নিধনের জন্য যে ব্যবস্থা দরকার সেটাও সেভাবে দেখি না। হাসপাতালে এখানে এসে এখানে ঠিক মতো করে তাদেরকে যে ব্যবস্থা নেওয়া হয় সেটাও কিন্তু নিচ্ছে না একেবারে। ওকে, ধন্যবাদ আপনাকে। জি, আপনি শুনছিলেন একজন স্থানীয় বাসিন্দা বলছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মধ্যে যে ড্রেনেজ ব্যবস্থাগুলো রয়েছে সে ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয় না নিয়মিত, এবং কি বিভিন্ন এলাকাতে অল্প বৃষ্টি হলে কিন্তু পানি জমে থাকে। সেই জমে থাকা পানিগুলো কিন্তু নিষ্কাশনের ব্যবস্থা করা হয় না। আপনাদেরকে একটু যদি আমি তথ্য দিতে চাই, গত 1 বছরে 7 মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রায় 1300 জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন এবং আউটডোরে প্রায় 9 শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন বলে আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন। চিকিৎসকরা বলছেন তারা কিন্তু এত পরিমাণ ডেঙ্গু রোগী বেড়ে গেছে চাঁপাইনবাবগঞ্জে যে 2টি ওয়ার্ড তারা নির্ধারণ করে কিন্তু ওয়ার্ডের বাইরে মেঝেতে এবং বিভিন্ন ফ্লোরে তারা কিন্তু চিকিৎসা নিতে হচ্ছে। এই ডেঙ্গু রোগীদের যারা সুস্থ হয়ে উঠছে তারা কিন্তু বিভিন্ন জটিল কঠিন রোগে আক্রান্ত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু রোগী নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। কুড়িগ্রামের বৃষ্টির অভাবে পাট পচানোর পর্যাপ্ত পানি ও উপযুক্ত জায়গা মিলছে না, ফলে অনেক কৃষক বাধ্য হয়ে খেতে ফেলে রাখছেন পাট। এতে নষ্ট হচ্ছে মূল্যবান ফসল।
বিপাকে পড়ছেন চাষিরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুয়েল রানা। জুয়েল, ক্ষতির পরিমাণ কেমন দেখছেন? স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা বা উদ্যোগ রয়েছে কিনা, কি কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। ঐতিহ্যি আপনাকে জানিয়ে রাখি, কুড়িগ্রামে যে কাঙ্ক্ষিত বৃষ্টি সেটি কিন্তু না হওয়ার কারণে কিন্তু খাল বিল শুকিয়ে গেছে এবং যার ফলে কিন্তু এখানকার যারা পাট চাষি রয়েছে তারা কিন্তু পাট কর্তন করার পর যে তারা হচ্ছে পাট পচাবেন সেটি কিন্তু পারছেন না, যার ফলে কৃষকরা কিন্তু বিপাকে পড়েছেন। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, আমরা দেখেছি অনেক কৃষক যারা পাট চাষি রয়েছে তারা কিন্তু পাট কেটে এবং দূর দূরান্ত আসলে গাড়িতে করে নিয়ে গিয়ে আসলে সেখানে জাগ দিচ্ছেন এবং তাতে কিন্তু তাদের যে খরচ সেটি কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে অনেক কৃষক কিন্তু তাদের যে পাট সেটি কিন্তু কাটার পরেই কিন্তু জমিতে রেখে দিয়েছেন, তারা ভাবছেন হয়তো বৃষ্টি হবার কারণে হলেই হয়তো তারা পাট জাগাবেন। এছাড়াও আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, কুড়িগ্রামের জুলাই মাসে আবহাওয়া অফিস বলছেন যে স্বাভাবিক বৃষ্টি 400 মিলিমিটারের উপরে হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত 200 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বুঝতেই পারছেন যে বৃষ্টি না থাকবার কারণে যে খালবিল সেটি কিন্তু শুকিয়ে। আপনাকে যদি একটু দেখাতে চাই যে আমি যে এলাকাটিতে রয়েছি এখানে কিন্তু হাঁটু পানিতে কিন্তু অনেক কৃষক কিন্তু তাদের আসলে পাট জাগ দিয়েছে, ফলে কিন্তু পাটের যে রং সেটি কিন্তু অনেকটা নষ্ট হওয়ার পথে। কৃষকরা বলছেন যে এরকম যদি আসলে ক্ষতি হয় তারা কিন্তু আগামীতে কিন্তু এরকম পাট চাষ করবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, আমি এ বিষয়ে কথা বলেছি, তারা বিশেষজ্ঞ জন বলছেন যে আবহাওয়ার জলবায়ুর যে প্রভাব সেটির কারণে কিন্তু এই কুড়িগ্রামের বৃষ্টির যে প্রভাবটি সেটি কিন্তু হচ্ছে না। তারা বলছেন যে জলবায়ুর যে প্রভাব সেটি কিন্তু যদি কমানো যায় সেক্ষেত্রে কিন্তু আগামীতে যে বৃষ্টির প্রবণতা সেটি কিন্তু হয়তো বেড়ে যেতে পারে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, আমি এ বিষয়ে কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে জেলায় কিন্তু 16,000-এর উপর হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। তারা বলছেন যে গত বছর যেটি ছিল 17,000-এর উপর, অর্থাৎ প্রায় 1,000 হেক্টর কম হয়েছে। এছাড়াও কৃষি বিভাগ বলছেন যে যদি আসলে কাঙ্ক্ষিত যে বৃষ্টি সেটি দেখা না পাওয়া যায় তারা কিন্তু কৃষকদের যে সুপরামর্শ সেটি কিন্তু দিচ্ছেন। প্রয়োজনে তারা বলছেন যে বিকল্প উপায়ে আসলে পাট পচানোর যে ব্যবস্থা সেটি কিন্তু কৃষকদের পরামর্শ দিবেন। এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে সর্বশেষ পরিস্থিতি। ঐতিহ্যি মেহেরপুরে শুরু হয়েছে 7 দিনব্যাপী বৃক্ষ মেলা। এবারের আয়োজনে অংশ নিয়েছেন ছোট ছোট নার্সারি মালিক ও শৌখিন বৃক্ষপ্রেমীরাও। এতে ক্রেতা ও দর্শনার্থীদের আগ্রহ চোখে পড়ার মতো। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আক্তারুজ্জামান। মেলার পরিবেশ কেমন দেখছেন? ছোট নার্সারি ও শৌখিন উদ্যোক্তাদের অংশগ্রহণে কেমন সাড়া পড়েছে জানাবেন। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, এই প্রতিবাদটা কিন্তু মেহেরপুরে শুরু হয়েছে 7 দিন ব্যাপী বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযান। এখানে মোট 17টি স্টল বসেছে, যেখানে বিভিন্ন প্রজাতির গাছ, বনজ, ফলজ এবং ভেষজ প্রজাতির গাছ কিন্তু এখানে স্থান পেয়েছে। আমরা যদি দেখাই যে মেহেরপুরের জেলা প্রশাসন এবং বন বিভাগ যৌথভাবে এই বৃক্ষ মেলার আয়োজন করেছে। আমরা বিভিন্ন নার্সারি মালিকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মেলাটি মূলত 7 দিনের না হয়ে যদি অন্তত পক্ষে 15 বা 20 দিনের হয় তাহলে কিন্তু বেচা কিনা বাড়বে এবং মেহেরপুরের মানুষ কিন্তু এই বর্ষা মৌসুমে পর্যাপ্ত গাছ লাগাতে পারবে। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো যে এখানকার বেচা কিনা কেমন এবং কোন সময় বেচা কিনা শুরু হয় এই বৃক্ষ মেলায়। এবার আমাদের বেচা কিনা মোটামুটি ভালো, তবে মেলাটা 7 দিনের জন্য দিয়েছে প্রশাসন। 7 দিনের জন্য আসলে মেলা খুব কঠিন আমাদের মেহেরপুরে বৃক্ষ মেলার জন্য অপেক্ষা করে গাছ কেনার জন্য মানুষ। আর আমাদের এই কোট চত্বরে মেলাটা বিকালের পর থেকে রাত 9টা পর্যন্ত খুব ভালো বেচা কিনা হচ্ছে। আর মেলাটা যদি 15 দিন হয় তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। তবে সব রকম গাছ টাছ এখানে যতগুলো স্টল আছে এদের পরিপূর্ণ আছে, ক্রেতাও আছে, ক্রেতা একেবারে কম নয়, মোটামুটি ক্রেতা আছে।
অতসী শুনছিলেন যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যারা গাছের ক্রেতা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে আসছে গাছ কিনতে। বিশেষ করে বাসা বাড়ির যে শোভাবর্ধনকারী যে গাছ, সেই গাছগুলি কিন্তু বেশি বিক্রি হচ্ছে। তো আমার কাছে এই ছিল মেহেরপুরের বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা নিয়ে সর্বশেষ। অতসী, ধন্যবাদ আপনাকে। দর্শক, মেহেরপুরে বৃক্ষ মেলার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সাতক্ষীরায় পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। আমরা যুক্ত হচ্ছি। সুমন, স্থানীয়রা কি বলছেন এই সিদ্ধান্ত নিয়ে আমাদের জানাবেন। অতসী, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার তালা উপজেলার এই যে প্রেস ক্লাব চত্বরে। এখানে হাজার হাজার শিক্ষার্থী এবং একই সাথে শিক্ষকরা উপস্থিত আছেন। প্রাথমিকের যে বৃত্তি, সেই বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে বৈষম্য, সেই বৈষম্য দূর করার জন্য আজকে এই শিক্ষক শিক্ষার্থী সবাই মিলিত হয়েছেন এবং এখানে তারা মানববন্ধন এবং প্রতিবাদ করছেন। সেখানে ছোট্ট ছোট্ট শিক্ষার্থীরা তারা বলছেন, শিক্ষায় যদি বৈষম্য হলো, সংস্কার করে কি লাভ হলো। তারা আসলে এই পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ হতে বাদ দেওয়ার যে প্রতিবাদ, তার প্রতিবাদ হিসাবে এই কর্মসূচিতে তারা যুক্ত হয়েছে। আমি একজন শিক্ষিকার সাথে কথা বলার চেষ্টা করছি। আপনি কোন স্কুলের শিক্ষিকা এবং আপনি কেন দাঁড়িয়েছেন? আমি সাতক্ষীরা তালা শিশুতীর্থ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষিকা। আমি আমাদের বাচ্চাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে দাঁড়ায় আছি। আমরা যেমনটি শুনছিলাম যে এই শিক্ষার্থীরা দাঁড়িয়েছে, তারা শিক্ষক শিক্ষার্থীরা দাঁড়িয়েছে তাদের দাবি আদায়ের জন্য। তুমি কেন দাঁড়িয়েছো? বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য দাঁড়িয়েছি। তারা আসলে বৃত্তি পরীক্ষা দিতে চায় অতসী, সেই কারণে আজকে আমরা তাদের বক্তব্য শুনছিলাম। এই প্রচন্ড বর্ষার মধ্যে, শ্রাবণের এই বর্ষার মধ্যে, এই প্রবল বর্ষাধারার মধ্যে তারা কিন্তু দাঁড়িয়েছে ভিজতে ভিজতে এবং তারা বলছে যে রাষ্ট্রে তারাও নাগরিকের সন্তান, সেই নাগরিকের সন্তান হিসাবে এই বৈষম্য তারা আসলে প্রত্যাশা করে না। তারা চায় এই বৈষম্য দূর হোক এবং কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয় সর্বক্ষেত্রে যেন আসলে বৃত্তি পরীক্ষার যে সুযোগ, সেই সুযোগটা যেন তৈরি করে দেওয়া হয়। এটি পূর্বেও যেমন ছিল সেটি যেন পুনরায় সেটি আবার রাখা হয় এবং শিক্ষা ব্যবস্থায় এই ধরনের বৈষম্য যেভাবে হোক দূর করা যায়, সেই জন্য তারা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে। এবং ভিজতে ভিজতে আমি দেখাতে পাচ্ছি না, এখানে শিক্ষকরা ঘিরে রেখেছে, ওখানে শত শত হাজার খানিক শিক্ষার্থী এখানে উপস্থিত আছে। এখানে উপস্থিত আছে শিক্ষকরা, সবাই এই জায়গায় মিলিত হয়েছে এই দাবির সপক্ষে। এই ছিল অতসী সাতক্ষীরা তালা উপজেলায় যে প্রাথমিকের বৃত্তিতে যে বৈষম্যের প্রতিবাদে যে কর্মসূচি, তার সর্বশেষ। অতসী। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাতক্ষীরাতে মূলত পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা যে কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলগুলোর অন্তর্ভুক্তি না করায় ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা। সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখবার আমন্ত্রণ রইল, সাথে থাকবার জন্য ধন্যবাদ।